আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা ইসলাম। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। জানিয়ে দেব সর্বশেষ হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। প্রথমে জানাচ্ছি দক্ষিণ আফ্রিকায় স্কুল বাস উল্টে আগুন, পুড়ে 12 শিশুর মৃত্যু। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের কাছে স্কুল শিক্ষার্থীদের বহনকারী একটি মিনিবাস উল্টে অন্তত 12 শিশুর প্রাণহানি ঘটেছে। বুধবার সকালের দিকে শিশুদের বহনকারী মিনিবাসটি উল্টে গিয়ে অন্য একটি গাড়িকে আঘাত করে। এতে সঙ্গে সঙ্গে মিনিবাসটিতে আগুন ধরে প্রাণহানির এই ঘটনা ঘটে বলে দেশটির সরকার জানিয়েছে। এরপর থাকছে নরেন্দ্র মোদীর রাশিয়ায় সফরে ভারত যা পাচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2 দিনের সফরে আজ রাশিয়া পৌঁছেছেন। মস্কোতে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করেছেন। উভয় দেশের মধ্যে এটা 22তম দ্বিপাক্ষিক শীর্ষ সম্মেলন। এরপর থাকছে কেন লাগাতার ধর্মঘটে যাচ্ছেন স্যামসাং এর কর্মীরা। ন্যায্য বেতন এবং অন্যান্য সুবিধার দাবিতে স্যামসাং ইলেকট্রনিক্সের ইউনিয়নভুক্ত কর্মীরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ঘোষণা করেছে। চলতি মাসের 8 জুলাই থেকে শুরু হওয়া 3 দিনের সাধারণ ধর্মঘটের শেষ দিনে এ ঘোষণা দেওয়া হলো, যা লাগাতার চলবে। আরও জানিয়ে দেব IMF এর শর্তকে বৃদ্ধাঙ্গুলি। বিদ্যুতের দাম বাড়াচ্ছে না পাকিস্তান। বড়সড় এক ঘোষণাই দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ঋণ দিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF করা কিছু শর্ত দিয়েছে। এর মধ্যে রয়েছে বিদ্যুতের দাম বাড়ানোর কথা, কিন্তু সে শর্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিদ্যুতের দাম না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ইসলামাবাদ সরকার। এবং সর্বশেষ খবর, ইসরায়েলি হামলায় 29 ফিলিস্তিনি নিহত। গাজায় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে সেখানের আবাসন টাউনের একটি স্কুলের বাইরে তাঁবুতে আশ্রয় নেওয়া 29 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতক্ষণে শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। প্রিয় দর্শক, যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। দক্ষিণ আফ্রিকায় স্কুল বাস উল্টে আগুন, পুড়ে 12 শিশুর মৃত্যু। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের কাছে স্কুল শিক্ষার্থীদের বহনকারী একটি মিনিবাস উল্টে অন্তত 12 জন শিশুর প্রাণহানি ঘটেছে। বুধবার সকালের দিকে শিশুদের বহনকারী মিনিবাসটি উল্টে গিয়ে অন্য একটি গাড়িতে আঘাত করে। এতে সঙ্গে সঙ্গে মিনিবাসটিতে আগুন ধরে প্রাণহানির এই ঘটনা ঘটে বলে দেশটির সরকার জানিয়েছে। এক বিবৃতিতে গইতেন প্রদেশের সরকার বলেছে, দুর্ঘটনার কবলে পড়া স্কুল শিক্ষার্থীদের বহনকারী মিনিবাসের চালকও নিহত হয়েছেন। এছাড়া দুর্ঘটনায় আহত 7 শিশুকে উদ্ধারের পর হাসপাতালে নেওয়া হয়েছে। তবে শিশুদের বয়সের বিষয়ে বিবৃতিতে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দেওয়া হয়নি। দেশটির স্থানীয় টেলিভিশন চ্যানেলে প্রকাশিত ছবিতে দেখা যায়, জোহানেসবার্গ থেকে 70 কিলোমিটার পশ্চিমের মেরাফং শহরের কাছে ভোরবেলায় দুর্ঘটনার কবলে পড়া মিনিবাসটি আগুনে পুরোপুরি পুড়ে গেছে। বিবৃতিতে বলা হয়েছে, মেরাফং এর কোকোসি ওয়েদেলা এলাকায় বেসরকারি একটি স্কুলের শিক্ষার্থীদের বহনকারী মিনিবাসটি মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছে। এই দুর্ঘটনা 12 শিশু ও তাদের গাড়ি চালকের প্রাণ কেড়ে নিয়েছে। আফ্রিকা মহাদেশে সবচেয়ে উন্নত সড়ক নেটওয়ার্ক রয়েছে দক্ষিণ আফ্রিকার, তবে সড়কের খারাপ নিরাপত্তা ব্যবস্থারও রেকর্ড আছে দেশটির। নরেন্দ্র মোদীর রাশিয়া সফরে ভারত যা পাচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2 দিনের সফরে আজ রাশিয়া পৌঁছেছেন। মস্কোতে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করেছেন। উভয় দেশের মধ্যে এটা 22তম দ্বিপাক্ষিক শীর্ষ সম্মেলন। এবারের মস্কো সফরে ভারতীয় প্রধানমন্ত্রী এজেন্ডার মধ্যে রয়েছে 2 দেশের মধ্যে ক্রমবর্ধমান বাণিজ্যে ভারসাম্য আনা, বাণিজ্যের গতি বজায় রাখতে 2 দেশের মধ্যে দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্কের জন্য একটি স্বীকৃত অর্থ প্রদান প্রক্রিয়া বা ডলারের বিকল্প মুদ্রা খুঁজে বের করা। রোসাটম পারমাণবিক সংস্থা জানায়, মস্কো এবং নয়াদিল্লি ভারতের একটি কেন্দ্রে 6টি নতুন উচ্চ ক্ষমতার পারমাণবিক বিদ্যুৎ ইউনিট নির্মাণের জন্য আলোচনা করেছে, যা এখনো চূড়ান্ত হয়নি। নয়াদিল্লিতে 19তম দ্বিপাক্ষিক শীর্ষ সম্মেলনে চুক্তি সইয়ের পর 2018 সাল থেকে 6টি নতুন ইউনিটের নির্মাণ আলোচনার টেবিলে রয়েছে। এছাড়া ভারতকে 100 থেকে 200 মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন ছোট মডিউলার রিঅ্যাক্টর দেওয়ার প্রস্তাব করেছে রাশিয়া। প্রসঙ্গত, ভারতের দক্ষিণাঞ্চলে 6000 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে সহায়ক ভূমিকা পালন করেছে রাশিয়া। কেন্দ্রের প্রথম 2টি
ইউনিট যথাক্রমে 2013 এবং 16 সালে চালু হয়। আরও 2টি ইউনিটের নির্মাণ কাজ শেষের পথে এবং অন্য 2টির নির্মাণ 2021 সালে শুরু হয়েছে। টাইমস অফ ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, রাশিয়ায় বসবাসকারী ভারতীয়দের সংবর্ধনা অনুষ্ঠানে নরেন্দ্র মোদী বলেন, চেন্নাই ভ্লাদিভস্তক মেরিটাইম করিডর স্থাপনে কাজ করছে ভারত রাশিয়া। কেন লাগাতার ধর্মঘটে যাচ্ছেন স্যামসাংয়ের কর্মীরা? ন্যায্য বেতন এবং অন্যান্য সুবিধার দাবিতে স্যামসাং ইলেকট্রনিক্সের ইউনিয়নভুক্ত কর্মীরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ঘোষণা করেছে। স্থানীয় সময় আজ বুধবার দক্ষিণ কোরিয়ার বৃহত্তম কোম্পানির শ্রমিকরা এই ঘোষণা দিয়েছে। চলতি মাসের 8 জুলাই থেকে শুরু হওয়া 3 দিনের সাধারণ ধর্মঘটের শেষ দিনে এ ঘোষণা দেওয়া হলো, যা লাগাতার চলবে। এর আগে গত 29 মে ধর্মঘটের ডাক দিয়েছিলেন স্যামসাং ইলেকট্রনিক্সের দক্ষিণ কোরিয়ায় কর্মরত হাজার হাজার শ্রমিক। দীর্ঘ 55 বছরের ইতিহাসে প্রথমবারের মতো বড় রকমের ধর্মঘট ছিল এটি। এরপর প্রতিবাদের অংশ হিসেবে 7 জুন ধর্মঘটের ডাক দিয়েছিল প্রতিষ্ঠানটির শ্রমিক সংগঠন NSEU। তবে ন্যাশনাল স্যামসাং ইলেকট্রনিক্স ইউনিয়নের প্রধান সন উমক জানিয়েছিলেন, তারা 6 মাস ধরে বেতন বাড়ানোর দাবিতে প্রচার করে আসছেন, কিন্তু তাতে কাজ না হওয়ায় এই প্রথম কর্মবিরতি পালন করছেন। এতে কত সংখ্যক কর্মী সায় দিয়েছেন তা তিনি নির্দিষ্ট করতে পারেননি। স্যামসাং এর কর্মীরা মূলত তাদের বেতন ও ছুটির দিন নিয়ে ক্ষুব্ধ, ফলে ক্ষোভ আরও ফুঁসে উঠেছে। এরপর গত 8 জুলাই জাতীয় স্যামসাং ইলেকট্রনিক্স ইউনিয়নের হাজার হাজার সদস্য 3 দিনের ধর্মঘট শুরু করে। প্রায় 30,000 স্যামসাং কর্মী এই ইউনিয়নের সঙ্গে সম্পৃক্ত। ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, প্রথম সাধারণ ধর্মঘটের পরেও সংলাপে যুক্ত হওয়ার কোনো ইচ্ছা কোম্পানি দেখায়নি। তাই 10 জুলাই থেকে শুরু হওয়া দ্বিতীয় সাধারণ ধর্মঘট ঘোষণা করা হলো, যা লাগাতার চলবে। ইউনিয়ন বলেছে, এই সপ্তাহে কাজ বন্ধ হয়ে যাওয়ায় কিছু স্যামসাং অপারেশন এবং উৎপাদন ধীর হয়ে গেছে। তবে স্যামসাং ইলেকট্রনিক্স বলছে, তাদের পণ্য উৎপাদনে অসুবিধা হচ্ছে না। IMF এর শর্তকে বৃদ্ধাঙ্গুলি। বিদ্যুতের দাম বাড়াচ্ছে না পাকিস্তান। বড়সড় এক ঘোষণাই দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ঋণ দিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF কড়া কিছু শর্ত দিয়েছে। এর মধ্যে রয়েছে বিদ্যুতের দাম বাড়ানোর কথা, কিন্তু সে শর্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিদ্যুতের দাম না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইসলামাবাদ সরকার। পাকিস্তানের বিদ্যুৎ খাতের অপরিশোধ করা ঋণ IMF এর জন্য বড় উদ্বেগের বিষয়। আবার ঋণের ভার টেনে নেওয়াও সরকারের জন্য কঠিন হয়ে পড়েছে। তাই অর্থ সংকট কাটাতে IMF এর সঙ্গে আরও একটি চুক্তির পরিকল্পনা করছে পাকিস্তান। চলতি মাসেই ওই চুক্তি হতে পারে। তবে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে শাহবাজ শরীফ জানিয়েছেন, আগামী অক্টোবরের আগে বিদ্যুতের দাম বাড়াবেন না তারা। গেল বছর IMF এর সঙ্গে একটি চুক্তি করেছিল পাকিস্তান। এর আওতায় গেল 12 মাসে কয়েক দফা বিদ্যুতের দাম বাড়ানো হয়, কিন্তু IMF এর শর্তের রেশ গিয়ে পড়ে দেশটির দরিদ্র ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষের উপর। সে ধাক্কা এখনো কাটিয়ে উঠতে পারেননি তারা। গেল এপ্রিলে ওই কর্মসূচির মেয়াদ শেষ হয়। তাই আবারও IMF এর দ্বারস্থ হচ্ছে পাকিস্তান। কিন্তু মঙ্গলবার শাহবাজ বলেন, আমরা জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর এই 3 মাসের জন্য জনগণকে স্বস্তি দিচ্ছি। অক্টোবর মাসে সাধারণত তাপমাত্রা কমে যায়, তখন বিদ্যুতের চাহিদাও কম থাকে। সরকার ওই সময় বিদ্যুতের দাম বাড়ানোর পরিকল্পনা করছে, যাতে করে বিদ্যুতের দাম বাড়ালেও মানুষের উপর চাপ না পড়ে। ইসরায়েলি হামলায় 29 ফিলিস্তিনি নিহত। গাজায় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে সেখানের আবাসন টাউনের একটি স্কুলের বাইরে তাঁবুতে আশ্রয় নেওয়া 29 ফিলিস্তিনি নিহত হয়েছেন। সেখানের সরকারি মিডিয়া অফিস এ তথ্য নিশ্চিত করেছে। গত 4 দিনের মধ্যে 4 বার স্কুল ভবনে হামলা চালালো ইসরায়েল, যেটিকে মানুষ আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করেছে। এর আগে খান ইউনিসের কিছু অংশ থেকে ফের ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েল। এমন পরিস্থিতিতে জাতিসংঘের মানবাধিকার বিশ্লেষকরা বলেছেন, গাজার জনগণের উপর দুর্ভিক্ষ চাপিয়ে দিচ্ছে ইসরায়েল, ফলে না খেয়ে মারা যাচ্ছে শিশুরা। এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় মঙ্গলবার পর্যন্ত 38,243 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন 88,243 জন। মাসের পর মাস ইসরায়েলি হামলার কারণে গাজায় খাবার, পানি, ওষুধ ও অন্যান্য মানবিক সংকট তীব্র আকার ধারণ
করেছে। তাছাড়া গাজা যুদ্ধ আরও বড় পরিসরে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, কারণ ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েলে হামলা চালাচ্ছে লেবাননের সশস্ত্র সংগঠন হামাস। তাদের লক্ষ্য করে পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী।